নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক সিস্টেম। এই বিষয়ে আজকে আলোচনা করব। তোমাদের এই মেটারনিক ব্যবস্থা নিয়ে কিন্তু একটা 8 নম্বরের প্রশ্ন আসতে পারে, আবার 2 নম্বর 4 নম্বরেরও কিন্তু প্রশ্ন আসে। মেটারনিক সিস্টেম কি বা মেটারনিক ব্যবস্থা কি, এই ব্যবস্থা কিভাবে আর কি মানে মেটারনিক করেছিলেন এবং তার সেই ব্যবস্থা লাস্ট অবধি কেন ব্যর্থ হয়েছিল আর কি, ফেলিওর কেন হয়েছিল মেটারনিক সিস্টেম, এই বিষয়টা কিন্তু একটা 8 নম্বরের প্রশ্ন তোমাদের আসে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব। তো এই মেটারনিক ব্যবস্থা সেটা কি, তোমাদের আমি আগের ভিডিওতে আর কি তোমাদের ভিয়েনা সম্মেলন নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই 1815 সালে যখন ভিয়েনা সম্মেলন বা ভিয়েনা কংগ্রেস হয়, তারপর এই ক্লিমেন্স ভন মেটারনিক, যিনি কিনা এই ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন এবং অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন, এটা তোমাদের আমি আলোচনা করেছি। তো সেই এই প্রিন্স মেটারনিক বা ক্লিমেন্স ভন মেটারনিক তিনি চেয়েছিলেন বা তিনি কি করেছিলেন, তিনি চেয়েছিলেন যে ইউরোপে পুরা রক্ষণশীল রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। রক্ষণশীল রাজতন্ত্র সেটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, মানে কনজারভেটিভ মোনার্কিকে রিএস্টাবলিশ করতে চেয়েছিলেন ইউরোপের মধ্যে। কে? এই প্রিন্স মেটারনিক। তার সঙ্গে সঙ্গে তিনি চেয়েছিলেন যে ফরাসি বিপ্লব জাত যে উদারনীতি, ফরাসি বিপ্লব মানে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে যে উদারনীতি বা লিবারালিজম যেটা উৎপত্তি হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, সেই আদর্শ সাম্য, মৈত্রী, স্বাধীনতা, মানে ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, তারপরে হচ্ছে লিবার্টি, এই যে আদর্শ বা এই যে আইডিওলজি, এবং তার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম, এইগুলোকে একদম দমন করতে, কঠোর হাতে দমন করতে, মানে একেবারে তিনি স্ট্রিক্ট ভাবে এটাকে রিপ্রেস করতে চেয়েছিলেন। কে? এই মেটারনিক। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা উদ্দেশ্য, মানে ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা। ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য, অস্ট্রিয়ার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাই অস্ট্রিয়া যাতে ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়, তার যে সুপ্রিমেসি যে পাওয়ার, সেটাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন কে? এই প্রিন্স মেটারনিক। এবং সেই কারণে তিনি যে কঠোর দমনমূলক নীতি নিয়েছিলেন বা ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কূটনৈতিক ব্যবস্থা এবং কঠোর দমনমূলক নীতি, মানে একটা রিপ্রেসিভ পলিসি নিয়েছিলেন এবং কূটনৈতিক ব্যবস্থা, একটা ডিপ্লোম্যাটিক একটা সিস্টেম চালু করেছিলেন। সেই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে কি? মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক সিস্টেম। এবং তিনি যেহেতু তার মানে পুরো অস্ট্রিয়াতে তিনি যে আধিপত্য বিস্তার করেছিলেন, অস্ট্রিয়া তথা সমগ্র ইউরোপে যে আধিপত্য বা সুপ্রিমেসি ক্রিয়েট করেছিলেন, তার জন্য তার যে সময়কাল, মেটারনিকের সময়কাল কখন? তিনি 1815 থেকে 1848, 1815 থেকে 1848, এই সময়কালটাকে বলা হয় মেটারনিক যুগ বা মেটারনিক ইরা। এবং তার এই যে কূটনীতিতে তার দক্ষতা ছিল, সে কারণে তাকে কিন্তু কূটনীতির রাজপুত্র বলা হতো, প্রিন্স অফ ডিপ্লোম্যাসি, এটা কিন্তু বলা হতো কাকে? প্রিন্স মেটারনিককে। তার এতটাই কূটনৈতিক দক্ষতা ছিল। তা তিনি কি করেছিলেন? তিনি এই সমগ্র ইউরোপে যাতে জাতীয়তাবাদকে দমন করতে পারেন বা ন্যাশনালিজমকে একেবারে রিপ্রেস করতে পারেন, তার জন্য তিনি কি করেছিলেন? প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি ছিল সেগুলিকে সরকারি আওতায় এনেছিলেন, মানে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে এসেছিলেন, অর্থাৎ সেন্সরশিপ চালু করেছিলেন। সেগুলো আর কোনো সরকার যা বলবে বিশ্ববিদ্যালয়গুলি সেভাবে চলবে সরকারের নিয়ম অনুযায়ী। আর তখন তো মেটারনিকই গভর্নমেন্ট ছিলেন অস্ট্রিয়ার, এটা প্রথম করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি কি করেছিলেন? ছাত্র বা শিক্ষক কেউ যাতে জাতীয়তাবাদ প্রচার না করতে পারে, ন্যাশনালিজম যাতে স্প্রেড করতে না পারে কোনো স্টুডেন্ট বা কোনো টিচার, সেই দিকটা কিন্তু তিনি পুরোপুরি কড়াকড়ি নিষিদ্ধ করে দিয়েছিলেন, প্রহিবিটেড করে দিয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে ছাত্র সংগঠন করা যাবে না তিনি বলেছিলেন, মানে কোনো স্টুডেন্ট ইউনিয়ন করা যাবে না। তার সঙ্গে সঙ্গে তিনি কি করেছিলেন? যত বিদেশি বই গ্রন্থ, মানে বাইরে থেকে যাতে কোনো বই পড়ে ছাত্ররা উদ্বুদ্ধ না হয়, তাদের মধ্যে ইম্প্যাক্ট না পড়ে স্টুডেন্টদের মধ্যে, কোনো ফরেন বুক বা বিদেশি বই পড়া বারণ করে দিয়েছিলেন। এবং কোনো বিদেশি পর্যটক, মানে ফরেন কোনো টুরিস্টও অস্ট্রিয়াতে প্রবেশ করা তার নিষিদ্ধ ছিল, মানে সে এন্ট্রি করতে পারতো না। এমনই কড়াকড়ি নিয়ম চালু করেছিলেন প্রিন্স মেটারনিক। শুধু তাই নয়,
তিনি সাধারণ মানুষের যে বাক স্বাধীনতা, মানে সাধারণ যে স্বাধীনতা, আমরা নিজের মতো কথা বলতে পারা সেই স্বাধীনতা, সেটাকেও তিনি মানে হরণ করেছিলেন, যাকে বলে ফ্রিডম অফ স্পিচ, সেটাকেও তিনি নিয়ে নিয়েছিলেন। আর সংবাদপত্রের স্বাধীনতা, যেটা খুব গুরুত্বপূর্ণ, সংবাদপত্রের মাধ্যমে আমরা ইম্প্যাক্ট হই, সাধারণ মানুষেরা সংবাদপত্র পড়ে পড়ে জানতে পারে, জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ হয়। আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাসে যখন পড়েছি, আমরা দেখেছি কিভাবে সংবাদপত্রের ভূমিকা ছিল আমাদের ভারতবর্ষে জাতীয়তাবাদের প্রসারের ক্ষেত্রে, ন্যাশনালিজম স্প্রেড করার ক্ষেত্রে। নিউজ পেপারের রোলটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও লক্ষ্য করেছি, সেভাবে কিন্তু ইউরোপেও সেই সংবাদপত্র বা নিউজ পেপারের একটা রোল ছিল, সেটা কিন্তু মেটারনিক ঠিক বুঝতে পেরেছিলেন। তাই তিনি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, নিউজ পেপারের যে ফ্রিডম সেটাকেও কিন্তু তিনি নিয়ে নিয়েছিলেন। আর এই সমস্ত যে নীতি নিয়েছিলেন, সেগুলোকে তো ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা, অ্যাপ্লাই ঠিকমতো হচ্ছে কিনা, তার জন্য তিনি একটা মানে গোয়েন্দা দপ্তর জার্মানির মেইন শহরে একটা গোয়েন্দা দপ্তর করেছিলেন, একটা ডিটেকটিভ অফিস। এবং এই যে নীতি নিয়েছিলেন 1819 খ্রিস্টাব্দে, 1819, সেটাকে বলা হচ্ছে কি কার্লসবার্গ ডিক্রি। সেটাকে, সেই নীতিকে বলা হয় কি কার্লসবার্গ ডিক্রি। অর্থাৎ প্রিন্স মেটারনিক জাতীয়তাবাদ এবং উদারনীতিকে দমন করার জন্য সমগ্র ইউরোপে তা দমন করার জন্য যে কঠোর দমনমূলক নীতি নিয়েছিলেন, তাকেই বলা হয় কার্লসবার্গ ডিক্রি। তোমাদের এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসে। তো এই কার্লসবার্গ ডিক্রি তিনি কিন্তু গ্রহণ করেছিলেন 1819 সালে। এইভাবে কিন্তু মেটারনিক তার সময়কালে সমগ্র ইউরোপে একটা ভয়ের সৃষ্টি করেছিলেন, জনগণের মধ্যে স্বাধীনতা হরণ করার চেষ্টা করেছিলেন, দিয়ে তিনি তার মতো করে অস্ট্রিয়া প্রাধান্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন দমনমূলক নীতি নিয়ে। কিন্তু এত কিছু করেও তার এই ব্যবস্থা কিন্তু শেষ অবধি ব্যর্থ হয়েছিল, বা তার সিস্টেম কিন্তু ফেলিওর হয়েছিল। কেন? সেই কারণগুলো আমি এবার তোমাদের আলোচনা করবো, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই প্রশ্ন আসে যে মেটারনিকের ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। আসলে এই যে মেটারনিক সিস্টেম বা এই মেটারনিক ব্যবস্থা, এটা ছিল একটা মানে কৃত্রিম, আর্টিফিশিয়াল এবং প্রতিক্রিয়াশীল, মানে হচ্ছে রিঅ্যাক্টিভ একটা সিস্টেম। কারণ সেই সময় 19বিংশ শতাব্দীতে সমগ্র ইউরোপে তখন একটা পরিবর্তনশীল ইউরোপ, মানে 19th সেঞ্চুরিতে সেই সময় ইউরোপে সব চেঞ্জিং হচ্ছিল, পরিবর্তন হচ্ছিল। আমরা ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব পড়েছি, সেখান থেকে জানতে পেরেছি যে কিভাবে ইউরোপে মানে সাধারণ মানুষরা নিজেদের অধিকার দাবি করার মানে সূচনা হয়, তারা নিজেদের জন্য ভাবতে শুরু করে। তো সেই যে একটা চেঞ্জিং ইউরোপ, সেই রকম সময় তিনি পুরাতন তন্ত্র, পুরনো দমনমূলক নীতি নিয়েছিলেন, সেটা কার্যকর হয়নি। তাই দীর্ঘমেয়াদী হয়নি, কিছুদিন হয়তো চালু ছিল, তার সিস্টেমটা কিছুদিন চালু ছিল, কিন্তু দীর্ঘমেয়াদী বা লং লাস্টিং কিন্তু করেনি। সেই কারণগুলো আমি এবারে আলোচনা করব, ব্যর্থ কেন হয়েছিল। প্রথম কারণ হচ্ছে জাতীয়তাবাদের প্রবল জোয়ার, মানে স্ট্রং টাইড অফ ন্যাশনালিজম। জাতীয়তাবাদের প্রবল জোয়ার বা স্ট্রং টাইড অফ ন্যাশনালিজম, এটার মানে হচ্ছে যখন মেটারনিক তার সিস্টেম চালু করেছিলেন, সেই সময় সমগ্র ইউরোপের বিভিন্ন জাতি, যেমন তিনি তার কঠোর দমনমূলক নীতি তো নিয়েছিলেন, রিপ্রেসিভ পলিসি নিয়েছিলেন, কিন্তু ইউরোপের বিভিন্ন জাতি যেমন ইংল্যান্ড, জার্মানি, গ্রিক, ইতালি, এদের মধ্যে জাতীয়তাবাদ এমন ভাবে ছড়িয়ে পড়েছিল মনের মধ্যে, মানে ন্যাশনালিজম এমন ভাবে এই সমস্ত ইউরোপের বিভিন্ন কান্ট্রির মধ্যে সাধারণ মানুষের মধ্যে স্প্রেড করেছিল, যে তার এই ব্যবস্থাটা এই জাতীয়তাবাদকে কিন্তু দমাতে পারেনি, এই ন্যাশনালিজমকে কিন্তু দমন করতে পারেনি বা রিপ্রেস করতে পারেনি। এটা প্রথম কারণ ছিল ব্যর্থ হওয়ার। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে উদারনৈতিক আদর্শের বিস্তার। উদারনৈতিক আদর্শের বিস্তার বা স্প্রেড অফ লিবারাল আইডিওলজি, বা উদারনৈতিক আদর্শের বিস্তার। এটার মানে হচ্ছে, তোমরা ফরাসি বিপ্লব পড়েই জানতে পেরেছো যে ফরাসি বিপ্লব থেকে যে উদারনীতি, মানে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই যে আদর্শ সমগ্র ইউরোপের জনগণের মধ্যেই ছড়িয়ে পড়েছিল, সেটাই তার ফলে যতই মেটারনিক নিজের মতো সেন্সরশিপ করেছিলেন, কঠোর পুলিশি ব্যবস্থা নিয়েছিলেন, তা সত্ত্বেও কিন্তু এই উদারনীতিকে দমন করা যায়নি। জনগণের মধ্যে পুরো ছড়িয়ে পড়েছিল সেই উদারনীতি বা লিবারালিজম। তো সেইটাও কিন্তু মেটারনিকের ব্যবস্থাকে একটা ব্যর্থ করার জন্য দায়ী ছিল, মেটারনিক সিস্টেমে ফেলিওর হওয়ার জন্য। আর কি কারণ ছিল? 3 নম্বর কারণ ছিল শিল্প বিপ্লব এবং মধ্যবিত্তের ভূমিকা। শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা ইউরোপে যখন শিল্প বিপ্লব হয়, তোমাদের শিল্প বিপ্লব পরে যখন পড়বে তোমরা জানতে পারবে
শিল্প বিপ্লব যখন হয় সেই সময় একটা মানে সমগ্র ইউরোপে একটা নতুন শ্রেণী, মানে সেটা হচ্ছে কি শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, মিডিল ক্লাসের সৃষ্টি হয়, তার সঙ্গে শ্রমিক শ্রেণী, লেবার ক্লাস সৃষ্টি হয় এই শিল্প বিপ্লবের ফলে, যারা কিনা ভোটের অধিকার, নাগরিকের অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার মানে ভোটিং রাইট, তারপর হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, তারপর হচ্ছে সিটিজেনশিপ রাইট, পলিটিক্যাল রাইট, এগুলো দাবি করে। এবং সেটা দাবি করতে গিয়ে তারা কিন্তু মেটারনিকের এই পুরাতন ব্যবস্থা, যে ওল্ড সিস্টেম চালু করেছিল, তার বিরুদ্ধে অবস্থান করে, তাদের এগেনস্টে চলে যায় এই সমস্ত শ্রেণী। তাই এটাও কিন্তু মেটারনিকের ব্যবস্থাকে ব্যর্থ করার জন্য দায়ী ছিল বা কারণ একটা ছিল। এরপরে কি কারণ? কার্লসবার্গ ডিক্রির ব্যর্থতা। যে কার্লসবার্গ ডিক্রি তোমাদের আমি আলোচনা করলাম এক্ষুনি, সেই কার্লসবার্গ ডিক্রি কিন্তু সাধারণ মানে বিশেষ করে ছাত্রদের এবং বুদ্ধিজীবী মানে যারা একটু ইন্টেলেকচুয়াল ক্লাস হয়, মানে যারা একটু শিক্ষিত শ্রেণী, হ্যাঁ, শহরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে বুদ্ধিজীবী বলা হয়। তো সেই ইন্টেলেকচুয়াল ক্লাস এবং স্টুডেন্ট এদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করে, তারা প্রচন্ড পরিমাণে অফেন্ডেড হয়ে যায়। ছাত্র সমাজ মানে তাদের তখন রক্ত একদম তারুণ্যের তেজে ভরা, তারা এই সমস্ত নিয়ম কানুন কেন মানবে? তাদের মধ্যে ছাত্র সংগঠন বন্ধ করে দিচ্ছে, এটা তো মানবে না। তাই তারা প্রচন্ড পরিমাণে কিন্তু মেটারনিকের বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে উঠেছিল, যেটা কিন্তু বিদ্রোহের পথ নিয়েছিল আর কি। তাই এই যে কার্লসবার্গ ডিক্রি, এই কারণে কার্লসবার্গ ডিক্রি কিন্তু হতে পারেনি, ঠিকভাবে চালু করতে পারেননি উনি বেশি দিন, ওটা ব্যর্থই হয়েছিল। কার্লসবার্গ ডিক্রির ব্যর্থতাও কিন্তু মেটারনিকের ব্যর্থতা হওয়ার পেছনে অনেক বড় একটা কারণ ছিল। আর কি কারণ আছে? কারণ হচ্ছে গ্রিসের স্বাধীনতা সংগ্রাম, গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। যখন ইউরোপে গ্রিসের স্বাধীনতা সংগ্রাম চলে, হ্যাঁ, বা ইন্ডিপেন্ডেন্সের জন্য ওয়ার হয় গ্রিকে, সে সময় ইউরোপের বিভিন্ন শক্তিরা কিন্তু মেটারনিকের বিরুদ্ধে গিয়ে গ্রিসের পাশে দাঁড়িয়েছিল। এটা গুরুত্বপূর্ণ বিষয়। মেটারনিক যে পুরাতন তন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু গ্রিসের পাশে ছিল। এটা তার কূটনৈতিক কূটনৈতিক ব্যর্থতাকে প্রমাণ করে। তার মানে ডিপ্লোম্যাসি যে ফেলিয়ার হয়েছিল সেটা প্রুফ দেয় যে তার সিস্টেমটা কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রি আর মানতে পারেনি, সেই জন্য এটাও একটা ব্যর্থতার কারণ ছিল। আর কি কারণ? আরেকটা কারণ হচ্ছে মেটারনিকের নিজস্ব দুর্বলতা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মেটারনিকের নিজস্ব দুর্বলতা। তাই তিনি নিজেই খুব উইক ছিলেন। কিভাবে? মেটারনিক এতটাই মানে কি বলে, বাংলা ভাষায় বলতে গেলে আনাড়ি বলতে হয়। তিনি জানতেন যে সেই সময় ইউরোপে একটা পরিবর্তন চলছে, একটা চেঞ্জিং টাইম চলছে, সাধারণ মানুষের মধ্যে বিদ্রোহের সৃষ্টি হয়েছে, জনগণ নিজেদের অধিকারের দাবি করতে শিখে গেছে। এইরকম সময় তিনি যদি মনে করেন যে আমি পুরাতন রাজতন্ত্রকে আবার ফিরিয়ে আনবো, যা বলবো সেটাই মানুষ মানবে, সেটা তো ভুল ভেবেছিলেন। তা সেই যে নিজের দুর্বলতা, কিছুতেই মানতে চাইলেন না, পরিবর্তনশীল ইউরোপটাকে তিনি মানতে চাননি, তিনি তার ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন, এটাই তার কিন্তু একটা ব্যর্থতার অনেক বড় কারণ। তার ফলে অস্ট্রিয়ার জনগণই তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে, জনরোষের কারণ হয়েছিলেন তিনি, জনগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছিল মেটারনিকের বিরুদ্ধে। এটা একটা ব্যর্থতার বিশাল বড় কারণ। তিনি যদি বুঝতে পেরে যেতেন তাহলে কিন্তু হয়তো ওই সিস্টেমটা দিয়ে ঠিক মতো সিস্টেমটাকে চালু করতেন, তাহলে কিন্তু এইভাবে তিনি ব্যর্থ হতেন না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আমি শেষ কারণ হিসাবে বলতে পারি যে 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব, 1848 ফ্রান্সে যে ফেব্রুয়ারি রেভলিউশন হয়েছিল, যেটা তোমাদের আমি পরবর্তীকালে পড়াবো, ফেব্রুয়ারি বিপ্লব কি সে বিষয়টা তোমাদের আমি পরে আলোচনা করব। তো সেই ফেব্রুয়ারি বিপ্লব এটা কিন্তু মেটারনিক সিস্টেমকে পুরোপুরি দুর্বল করে দিয়েছিল, কারণ অস্ট্রিয়ার জনগণই মেটারনিকের বিরুদ্ধে হয়ে গেছিল। আর তার ফলে তিনি কি করেছিলেন, ইংল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, পদত্যাগ করে রিজাইন দিয়ে ইংল্যান্ডে পালিয়ে গেছিলেন। এইভাবেই কিন্তু মেটারনিকের ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। আসলে বলতে গেলে আমি সবশেষে একটা কথাই বলতে চাই যে মেটারনিকের এই ব্যবস্থাটা কি ছিল জানো তো, ইতিহাসের চাকা ঘোরানোর জন্য একটা অকার্যকর ব্যবস্থা। মানে এটা মানে কি বলবো, অ্যাপ্লিকেবল ঠিক ছিল না, এটা একটা মানে কি বলবো, অ্যাপ্লিকেবল বিহীন, একটা কার্যকর নয়, একটা অ্যাপ্লিকেবল নয়, এরকম একটা ব্যবস্থা। ইতিহাসের চাকা পেছনের দিকে ঘোরানো যায়? সে তো সময়ের সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। তো মেটারনিক চাইছিলেন কি সেই পুরানো জায়গাটাকে পুনরায় ফিরিয়ে আনতে, কখনো সেটা হয় না। তিনি যুগোপযোগী হতে চাননি, সময়োপযোগী হতে চাননি, টাইমলি তিনি ছিলেন না, তাই তিনি কিন্তু শেষ অবধি ব্যর্থ হয়েছিলেন। তো এইখানে আমাদের মেটারনিক ব্যবস্থার ব্যর্থতা, মেটারনিক ব্যবস্থা কি, তিনি কিভাবে ব্যবস্থাগুলোকে নিয়েছিলেন,
কেন তার ব্যবস্থা ব্যর্থ হয়েছিল, সব বিষয়গুলো কিন্তু পরপর আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। আর এই আলোচনা শেষে তোমাদের বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। এইভাবে আমার আমার যে প্রচেষ্টা তার পাশে তোমরা থেকো। অনেকেই তোমরা এই চ্যানেলের দ্বারা উপকৃত হচ্ছ, এটা আমার খুব ভালো লাগছে। তোমরা যারা উপকৃত হচ্ছ আরো বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকেও উপকার পাওয়ার সুযোগ করে দাও। তো এখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।